আমি ক্যামেলিয়া নিশান সূচনা। আমি আমার একটি নতুন ব্লগ, নতুন চ্যানেলে আজ সকাল সকাল হাজির হয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে। এখন বাজে সকাল 10টা। একটা সুন্দর সকাল, একটা নতুন ভোর দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার এই নতুন ব্লগ, নতুন চ্যানেলটি। আশা করছি আপনারা আমার এই চ্যানেলটি আমার এই ব্লগটি পছন্দ করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আমি আমার মতো করে, আপনাদের মতো করে আমার এই ব্লগটি করতে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট দেবেন। এই মুহূর্তে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টটা আমার খুব 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 দরকার। কারণ একা কেউ কখনো এগিয়ে যেতে পারে না। আমার যতটুকু আমি চাই যে আপনারা সবসময় আমার সঙ্গে থেকে আমাকে একটু অনুপ্রেরণা, একটু ভালোবাসা আর একটু সাহস জুগিয়ে যাবেন। এটাই আমার একমাত্র চাওয়া। তো সেটার জন্যই আজ আমি আপনাদের কাছে এসেছি আমার এই চ্যানেলটি, আমার এই নতুন ব্লগটি নিয়ে। আমার খুব কাছের মানুষ যারা আমাকে খুব ভালোবাসে, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার রিলেটিভসরা অনেকেই আছে যারা আমাকে চেনে জানে, তারা জানে যে আমি একটু ভালোই রান্না করতে পারি। আমি একটু ভালো রান্না করি। ভালো বলতে সবাই ভালো বলে খেয়ে, যখন যে না খাবারটা ভালো, এরকম ছোটোবেলা থেকে যখন এটা শুনে আসি তখন মনের মধ্যে একটা কেমন একটা ইন্সপিরেশন, আমার অনেকের এই কথাগুলো থেকে আমি পাই ইন্সপিরেশনটা, আমি পেয়ে যাই। তো সেই হিসাবে ভাবলাম যে তাহলে কেন আমি একটু না রান্না করে বা একটু আমার জীবনযাপন, আমার ঘুরে বেড়ানো, আমার সব কিছু মিলিয়ে লাইফস্টাইল, আমার সৌন্দর্য চর্চা সব কিছু মিলিয়ে যদি আমি একটা ব্লগ করে আমার ভিউয়ার্সদেরকে একটু আনন্দ দিতে পারি, একটু ভালোবাসা ওদের থেকেও আমি পেতে পারি, তাহলে কেন নয়, কেনই বা আমি বসে থাকবো। তো সেই চেষ্টা থেকেই আমার এই ব্লগটি বানানো। তো আমি আশা করব যে আপনারা আমাকে পূর্ণ সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে অনুপ্রেরণার সাহস যোগাবেন। আর এই জন্যই আশা, একটি নতুন সকাল, একটি নতুন ভোর দিয়ে আমার এই ব্লগটি শুরু হতে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমিও আপনাদের যথাযথ রাখতে চেষ্টা করব যে আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এই প্রোগ্রামটা বা এই ব্লগটা এইভাবে না, এটা এইভাবে করেন, তাহলে আমি সেভাবেই করতে চেষ্টা করব। আপনারা যেভাবেই চাইবেন আমি সেভাবেই করতে চেষ্টা করব। কারণ আপনারাই আমার মূল শক্তি। এই সমস্ত ব্লগ, এই সমস্ত অনুষ্ঠানে, এই ধরনের প্রোগ্রামগুলোতে দর্শকরাই হচ্ছে আমাদের মতো আমরা যারা ভ্লগ করবো, আমরা ভ্লগ করেছি, এরকম আপনারাই হচ্ছেন মূল আমাদের প্রেরণা, অনুপ্রেরণা। তো সেজন্যই আপনাদের অবশ্যই ভালো লাগা না লাগাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, আমার কাছে শেয়ার করবেন। আর আপনাদের যেটা ভালো না লাগবে সেটাও অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে বলবেন যে এটা এভাবে নয় ওভাবে। তবে অনেকেই আছেন যে অনেক হিট করে অনেক খুব বেশি কমেন্ট বক্সে এত বাজেভাবে কমেন্ট করেন। অনেকেই দেখি, আমি তো অনেক 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 ব্লগ দেখি, বিশেষ করে আমাদের বাংলাদেশেই এটা বেশিরভাগ চোখে পড়ে, যেটা আমি কমেন্ট বক্সে গেলে দেখি যে ভালো না লাগলেও কিন্তু বলার একটা ধরন আছে, বা মানুষ কিন্তু এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না আমরা বলতেই পারি। কিন্তু মানুষকে আক্রমণ করে এবং এত বিহেভিয়ার এত বাজে করে কমেন্ট বক্সে যে কমেন্ট করে, এটা আসলে একদম ঠিক না। তো এই ব্যাপারেও আপনারা খেয়াল রাখবেন, আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যাতে ভদ্র মার্জিতভাবেই কমেন্টগুলো করা হয়। আর আমাকে নিশ্চয়ই আপনাদের যদি ভালো না লাগে, আমাকে ভালো যদি না লাগে, তাহলে কাইন্ডলি আমাকে ইগনোর করে যাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না আপনারা, আর চোখে যখন পড়বে তখন আপনারা ওটাকে ইগনোর করে আপনারা অন্য কিছু দেবেন যেটা আপনাদের ভালো লাগে। আর আমি এটাও বলছি না যে আমাকে দেখতেই হবে, ভালোই লাগতে হবে, কারণ এটা সম্পূর্ণ যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমারও অনেক ব্লগ বা অনেক প্রোগ্রাম ভালো লাগে না, আমি দেখি না, ওটাকে আমি আস্তে করে ইগনোর করে যাই এবং অন্যটা দেখি যেটা আমার ভালো লাগে, যেটা আমার মনকে ভালো রাখবে, প্রশান্তি দেবে, আমি সেটাই দেখব, তাই না? তো আপনারাও সেটাই করবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে যে এটা ভালো হলে ভালো হয়, আমাকে সাজেশন করবেন অবশ্যই। আমি আর আপনাদের কোনো কমেন্টের
প্রশ্ন থাকলে আমি অবশ্যই সেটা আনসার দিতে চেষ্টা করব। যদি সেটা আমি মনে করি যে এটা আমার দেওয়া উচিত এবং আমি নিজের স্যাটিসফাইড হই, তাহলে অবশ্যই আমি দেব। আর যারা বাজে মন্তব্য করবেন তাদের সাথে আমার কোনো ধরনের কমেন্টের অ্যান্সারে আমি যাব না। তারা আপনাদের ওই বাজে কমেন্ট নিয়েই আপনারা থাকবেন, কারণ কিছু কিছু মানুষের জন্মই হয়েছে মানুষকে হেয় করা, মানুষকে প্রতিপন্ন করা, মানুষকে ছোট করা, মানুষের সাথে বাজে বিহেভ করা। তো আপনারা আপনাদের সেগুলো যদি সেই মন মানসিকতা হয়ে থাকেন, আপনারা কাইন্ডলি আমার এই ব্লগটি দেখবেন না এবং আমার থেকে অনেক অনেক হাত দূরে থাকবেন। আর যারা আমাকে ভালোবাসবেন, যারা আমার আশেপাশে আমার অনেক পরিচিত, আমার যারা আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি বা অনেকেই যারা আছে আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে, যারা অনেকেই বলে যে তুমি কেন বসে আছো, তুমি কেন একটা ব্লগ করছো না বা রান্না করছো না, রান্না করে আমাদেরকে দেখাচ্ছ না, শেখাচ্ছ না। আমি শুধু তাদের উদ্দেশ্যে এটা বানিয়েছি। আর যারা আমাকে ভালোবাসবেন না, তারা আমার থেকে অনেক অনেক দূরে থাকবেন। বাস এটাই আমার শেষ কথা। তো আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, অল টাইম আপনারা হাসি খুশি এবং ভালো থাকতে চেষ্টা করবেন, যেটা আমি করি। আমি হাজার দুঃখ কষ্ট থাকলেও আমি সেটাকে দূর করে দিই। আসলে আমি 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 অলওয়েজ ভালো থাকতে চেষ্টা করি। এটা আমার কাছে আশেপাশে যারা আছে, কাছের বন্ধুবান্ধব, তারা সকলেই জানে যে আমি কী মন মানসিকতার মেয়ে। হ্যাঁ, তো আমিও চাইবো যে আমার যারা দর্শক বা আমাকে যারা ভালোবাসবে তারা আমার মতোই হবে, আমার মতো মন মানসিকতার মেয়ে হবে। তো সুতরাং আপনাদের কাছে এটাই আমার একমাত্র অনুরোধ যে আপনারা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আর আমাকে একটু সাহস যোগাবেন। তো আজকে অনেক কথা হলো, আজকে আমার এই নতুন ব্লগটি শুরু হচ্ছে। আমি ট্রাই করবো একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে। তবে হ্যাঁ, আমি কিন্তু একদম রান্না আপনাদেরকে শেখাচ্ছি না, জাস্ট আমি আজকে কী রান্না করলাম, কী খাচ্ছি, ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকের মতো আমার এই ব্লগটি শুরু হতে যাচ্ছে। আমি নেক্সট আবার আসবো কিছুক্ষণ পরে আপনাদের সাথে। এখন সকাল 10টা বাজে, আমি এখন চা খাবো। চা খেতে খেতে আপনাদের সাথে একটু আড্ডা দেবো। ঠিক আছে, চলুন আমরা আমাদের ড্রয়িং রুমে যাই। Just wanna be with you till we grow old. Please tell me you'll stay or take me away. গুড মর্নিং। চা খেতে খেতে আমার গুড মর্নিংটা ভালো মতোই হবে আর কি। আর চা না খেলে সকালবেলা উঠে আমি একটু চা খাই। চা যদি আমি না খাই তাহলে মনে হয় না যে আজকে এটা একটা শুভ সকাল, একটা সুন্দর সকাল হবে আমার জন্য। তবে কিন্তু আমার একদম চায়ের নেশা নেই, যে একদম মানুষের যে অনেক চায়ের নেশা থাকে না, যে চা না খেলে একদম মানে সে বাঁচতেই পারবে না, চা ছাড়া তার চলবে না, সেটা না। মানে চাটা খেলে আমি এনার্জিটা খুঁজে পাই, রান্নাঘরে কাজগুলো ঠিক মতো করতে পারি। একটু চাটা খেয়ে নিলে সেটা ভালো লাগে। আর বিকেলের দিকে আমার চা খাওয়া খুব কম, মানে একদম বিকেলের দিকে চাটা কেন খাই না রাতে, তাহলে ভালো করে আমার ঘুম হয় না। এই একটা কারণ। আর হচ্ছে এখন আগে বিকেলে ঘুমাতাম, আগে দুপুরে খাবারে খেয়ে আমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি খেতাম যখন ওরা ছোটো ছিল। সেটা প্রায় 5-6 বছর আগের কথা। তো 5-6 বছর যাবত আমি বিকেলের দিকে একদম ঘুমাই না, মানে বিকেলে কি দুপুরের পরে একদম ঘুমাই না। এরও কিছু কারণ আছে। সেটা হচ্ছে আমার বাসায় যে মেয়েটা, একটা ছোট মেয়ে আমার বাসায় অনেক বছর দীর্ঘদিন আমার সঙ্গে ছিল, আমার ফ্যামিলিতে সে বড় হয়েছে। মেয়েটাকে দিয়ে যায়। মেয়েটা তখন আসলে আমি তখন আমার নতুন বিয়ে হয়েছে একদম, আমার বিয়ের পরপরই। আমি তখন আমার আগের কিছু সিনেমার কাজ ছিল, আমি যে মুভিতে অভিনয় করেছি বেশ কয়েকটা। তো তখন সে আর ওই ছবির কাজগুলো তখন রানিং চলছিল। আমার একটা ছোট একটা মানে আমার সাথে একটা সহকারী একটা ছোট মানুষ বা একটা বড় হলেও একটা সবসময় ছিল, থাকতো। তো ওই সময় ভাবলাম যে থাক, ওকেই নিয়ে নেই, ও সবসময় আমার সাথে থাকলেই যেত, কেউ নেই, ছোটো থেকে আমার কাছে বড় হোক। তো আমি নিয়ে এলাম। নিয়ে আসার পরে ওকে নিয়ে আমি সব শুটিংগুলোতে যেতাম, আউটলেট বা ডিসিতে বা উত্তরার বাসা, গুলশান, এরকম ওকে নিয়েই সব জায়গায় বুক করতাম। তো তখন আস্তে আস্তে ফিল্মটা আমি তো ছেড়ে দিলাম। ফিল্মের কাজটাকে আসলে আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগতো, মানে অনেক বেশি ওটা সব কিছু গোছানো, সারাদিন শুটিং স্পটে বসে থাকা, মাঝে মাঝে বোধ শুটিং থাকতো, বাসায় এসে আবার রান্না করা,
অনেক কিছু আমার কাছে ঝক্কি ঝামেলা মনে হতো। আর যেহেতু তখন আমার শ্বশুর শাশুড়ি তখন ওরা থাকতো চিরগমে, আর আমার দুইটা দেবর তখন ওরা এসে ঢাকায় ভর্তি হলো, ওরা কলেজে একটা ইউনিভার্সিটিতে। তো যাই হোক, এরকম করে এখন যেহেতু ওরা দুজন আমার সঙ্গে দুইটা দেবর থাকে, আমার তো অনেক দায়িত্ব। তো আমার পক্ষে হাঁপিয়ে উঠছিলাম আসলে ওই শুটিং করে এসে রান্না করা, ঘর গোছানো, কিছু তো দায়িত্ব থেকে কিছু করতে হয় নিজে। হাজার কাজের মানুষ থাকলেও সেটা হয় না পূরণ। তো আস্তে আস্তে মুভির কাজগুলো কমিয়ে দিলাম, বাকি যে কটা ছিল ফিনিশ করে ফেললাম। তারপরে আমি কিছু সিরিয়াল করেছিলাম, 1 ঘন্টার নাটক, তখন তো অনেক প্যাকেজের নাটক আর সিরিয়ালগুলো হতো, তো সেখান থেকে আমি কিছু কিছু করলাম। এবং সেটা খুবই অনুরোধে এবং আমার হাজব্যান্ডের খুবই কাছে পরিচিত যারা, যেমন এটিএন বাংলার একটা নাটক করেছিলাম আমি, মাহফুজ ভাই, আমাদের শ্রদ্ধেয় মাহফুজ ভাইয়ের প্রযোজনায়, ওনার প্রোডাকশন থেকে। ওটাও একেবারে অনুরোধেই ছিল। হাসিবুল ইসলাম মিজান ভাইয়া মরহুম, উনি ছিলেন আমাদের পরিচালক। ওইটা একটা দীর্ঘ একটা 26 পর্বের একটা ধারাবাহিক ছিল, কি আশায় বাকি খেলাঘর। তো ঠিক ওই টাইমটাই আমি ওই মেয়েটাকে পেলাম, সাবিনাকে, আমার কাছ থেকে। ও আমার বাসায় দীর্ঘদিন ছিল ছোট থেকে, এবং ওকে আমি অনেক বড় করলাম আস্তে আস্তে অনেক বছর। এই 5.5 বছর আগে বা 6 বছর আগে 2014 এপ্রিলে ওর বিয়ে হলো। আমি বিয়ে দিলাম, বেশ অনুষ্ঠান করি বড় করে, অনেক লোকজন খাইয়ে বাসায়। বেবি নিয়ে এখনো আসে, বেড়ায়, কিছু কাজ টাজ করে দেয়, ঘর গুছিয়ে দিয়ে যায়, খালামুনি এটা আমি করে দিয়ে গেলাম, ওটা করে দিয়ে গেলাম, বা 2-3টা রান্নাও করে দিয়ে যায়। ও রান্না আমার খুব ভালো, আমি যা যা পারি ও সব কিছুই পারে, সমস্ত কিছুই পারে, সেম আমার মতো। তো অনেকটা আমার মতো, সেম তো আর হবে না, অনেকটা আমার মতোই। তো সেগুলো করে দিয়ে যায়, রান্না টান্না করে ডিপি রেখে যায়। তো এই মেয়েটা আমার জীবনের সাথে এত ওতপ্রোতভাবে মানে ছিল। মানে এখন তো বিয়ে হয়ে গেছে আসলে, এখন তো ওর অন্য একটা সংসার আছে, ওর শ্বশুর শাশুড়ি, ওর একটা ফ্যামিলি আছে। এখন যত ইচ্ছে থাকলেও তো সে আগের মতো করে যেভাবে আমার কাছেও ছিল, যেভাবে আমার বাসাটাকেও নিজের আপন করে বড় মানে হয়েছে এখানে, সেভাবেও গুছিয়ে রাখতো অনেক। মানে আমার একদম জীবনটার সাথে বোধহয় আমার বাচ্চাগুলোর সাথে মানে ওর লাইফটা একেবারে মিলেমিশে আছে এরকম। আমার ছেলেটাকে ভীষণ ভালোবাসে, ছেলেটাকে আপু বলেই ডাকে, আমার মেয়েরাও ওকে আপু বলে ডাকে, আমার ওর নাম সাবিনা, ওকে সাবিনা আপু বলেই ডাকে। তো ও যতদিন ছিল মানে আমার মাথার উপরেই মনে হতো যে একটা কিছু ছিল। আর যেহেতু আমি একটা প্রফেশনে ছিলাম বিয়ের আগে, আর ওরকম করে কি আসলে আমি রান্না টান্না কখনো যে মা মানে বাসায় গিয়ে প্রপার যে রান্না করাটা ওগুলো তো হয়নি, কারণ আমার তো আসলে আমার বড় ইমিডিয়েট 4টা বোন ছিল, আর আমি হচ্ছে 5 বোনের মধ্যে সবার ছোট। যেহেতু আমার কোনো দায়িত্বই ছিল না বাসায়, সেরকম কোনো দায়িত্বই আমার ছিল না মানে। আর যেহেতু আমার আপু দোয়েল মেজ বোন, আমার বোন নায়িকা ছিলেন বাংলাদেশের, এখন প্রয়াত, উনি মারা গেছেন। বাংলাদেশের নায়িকা দোয়েল আমার মেজ বোন। আর আমার একদম বড় আপু ছোট থাকতেই বিয়ে হয়ে গেছে, দোয়েল ওর নাম। ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, ওর বাচ্চাও আছে, এখন বাচ্চারা অনেক বড় হয়ে গেছে, দুজনেই বিয়ে করেছে, আল্লাহর মধ্যে সবাই সাকসেস ওরা জীবনে। তো আমার মা ছিল, আম্মু ছিল, আর কাজের বুয়ারা সবসময় অলওয়েজ থাকতো আমাদের বাসায়, দুটা করে আমি দেখেছি। আসলে দরকার ছিল, তখন আমার আপু নায়িকা ছিল। আর তাছাড়া মা যেহেতু চাকরি করতো, আমার মা মিস্ত্রি ছিলেন, আম্মু চাকরি করতেন, আমরা বড় হয়েছি আসলে অলওয়েজ মানে আমাদের বাসায় সবসময় মেয়ের সাহেব থাকতো। এবং আর ওই সময় না মেয়ের সাহেবকে না আমরা ওইরকমভাবে দেখতাম না। এখন অনেকেই যেভাবে যেরকম চোখে দেখে, আমরা কিন্তু একদম কখনো ওদেরকে সেভাবে ইভেন মানে আর এখনও মানে, আর এগুলো সব আমরা আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মা ওদেরকে খুবই ভালোবাসতো, খুব সম্মান করতো ওদেরকে, একেবারে আমাদের একটা মনে হচ্ছে যে আমাদের একটা ফ্যামিলি মেম্বার। যে মা বিয়ে দিয়েছে, আমি এমনই দেখেছি, মানে এই জিনিসটা কিন্তু আমার ফ্যামিলি থেকে এসছে। আমি যে সাবিনাকে বিয়ে দিলাম, আরেকটা মেয়ে আছে রত্না, ওকেও বিয়ে দিলাম। তো এই জিনিসগুলো আমার বাবা মা অনেক অনেক মেয়ে এরকম আমাদের বাসা বড় হয়েছে, বিয়ে দিয়েছে, বিয়ে করেছে, এমন ইভেন যে বিয়ে করে বাচ্চাও হয়ে গেছে। হাজবেন্ড মারা গিয়েছিল একটা মেয়ে আমাদের বাসায়, ওর হাজবেন্ড মারা যাওয়ার পরেও আবার বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসেছে। অন্য কেউ হলে হয়তো যে অ্যালাউ করতো না, যে না ও তো বিয়ে হয়েছে, আমার মা আবার রেখে দিয়েছে তাকে, সেও অনেক বছর থেকেছে। এরকম অনেক অনেক মানুষ আমাদের বাসায় বড় হয়েছে, বিয়ে দিয়েছে, বা আমার বাবা অনেক হেল্প করেছে, এরকম অনেক আছে। তো যাই হোক,
সাবিনাকেও বিয়ে দিয়ে দিলাম। তারপর থেকে হলো কি ও চলে যাওয়ার পরে মানে আমার সংসারে যে আমি ও যে বিয়ে করে চলে গেল, যে আমার কোথায় কি আছে আমি জানি না অনেক কিছু, যে আল্লাহ এটাও তো খুঁজে পাচ্ছি না আমার ওই জিনিসটা কোথায় গেল। তখনই ওকে ফোন দিতাম যে সাবিনা ওইটা কোথায় রেখেছো, ওটা তো পাচ্ছি না। তখনও বলে দিত খালামণি ওইখানে রেখেছো, ওইখানে রেখেছি। তখন আমি খুঁজে খুঁজে পেয়ে যেতাম। তো এই যে এত দীর্ঘদিনের একটা অভ্যাস, এত দিনের ছোট্ট থেকে মেয়েটাকে বড় করে আমি আমার কাছে রাখলাম, আমার 3টা বাচ্চাকেই ও বড় করেছে বেবি। ও নিজেও তখন ছোট ছিল, তারপর ওদের সাথে খেলা করতো, ওদেরকে নিয়ে টিভি দেখতো, খাইয়ে দিত। এরকম করে করেই কিন্তু আসলে ও আমাদের সাথে ও বড় হলো। তো সেই দীর্ঘদিনের অভ্যাস দিয়ে আমি একটু দুপুরের পরে ঘুমাতাম। তখন আমার বেবিরাও ছোট ছোট কিন্তু রাত জাগতে হতো, ওদের ফিডার দিতে হতো, রাত জেগে দুধ বানাতে হতো, ওরা খেত। এই জন্য আমার রাতের ঘুমটা ঠিক মতো তখন হতো না। তখন আমি ওই দুপুরের পরে কিন্তু সাবিনা আছে, কেউ মিলে বেল দিলে কোনো গেস্ট আসতে তো দেখবেই, তো নিশ্চিন্তেই তখন আমি ঘুমাতাম। আর এখন হয়েছে কি যে আমার তো এখন কোনো মেয়ের সাবিন নেই। আর আমি একটা নিয়েছিলাম, একটা মেয়েকে আমি রেখেছিলাম আরও বেশ কিছুদিন আগে। তবে ছোট একটা মেয়ে ছিল, কিন্তু অনেক বেশি মানে ডিস্টার্ব করে গেছে, অনেক জ্বালাতন করেছে। হয় না, এক একটা বাচ্চা মেয়েরা তো এক এক রকম হয়। তো একটু ডিস্টার্ব করে গিয়েছে, ছাদে যেত, প্রায় ছাদে রেলিং দিয়ে হাঁটতো। তো আমার আশেপাশে লোকজন সবাই বলতো যে পড়ে গেলে তো আপনার একটা কিছু হবে, ভাবি আপনি করেন। পরবর্তীতে আরও বেশ কিছু জ্বালা যন্ত্রণা দিয়েছিল, বাচ্চাদের সাথে ছেলে লেগে একটা ঝগড়া করতে হবে ছেলেটার সাথে। তো পরবর্তীতে ওকে আমি যেখানে কিনেছিলাম আমি ওখানে পাঠিয়ে দিয়েছি। এরপরে আসলে এখন তো বাংলাদেশে নেই ভালোবাসায় যে মেয়েগুলো যে রাখবো, বিশ্বস্ত কেউ নেই এরকম। তো এখন যে ধরনের ঘটনা আমাদের দেশে হচ্ছে যে বিষ খাইয়ে মেরে ফেলে, ঘুমের ওষুধ খাইয়ে চায়ের সঙ্গে মিলিয়ে ডাকাতি করে নিয়ে যায়, সবাইকে তো আর রাখা যায় না বাসার মধ্যে। আর যেহেতু আমার ছোটো ছোটো কতগুলো বাচ্চা, আমি অনেক সময় বাইরে যদি একাও বের হই কোনো কাজে, ওদেরকে আমি মেয়ের সামনের কাছে এখন রেখে যেতে চাই না যে এখন ভয় করে আসলে অপরিচিত। তো এই জন্য অনেক দিন আসলে আমি রাখছি না। আমার দুইটা আমার বাসার মানুষ দুইটা আছে, সেটা হচ্ছে ওরা পার্মানেন্ট থাকে না। আমার সকালে একজন আসে, 2 ঘন্টা খালা উনি করে যায়। আর বিকেলের দিকে অফিস থেকে একটা মেয়ে আসে, অফিসের ক্লিনারও স্টাফ। ও 6 বছর, আমি এখানে যতদিন এসেছি ও ততদিন কাজ করে। ও বিকেলের দিকে ওর ছুটি হলেই চলে আসে এখানে, 3:30টার দিকে ছুটি হয়, ও চলে আসে। আমার বাসার কাছে, অফিস তো কাছে, আমার এখান থেকে দেখা যায়। তো চলে আসি, চলে এসে ওর বাকি কাজগুলো ও করে। তো ওই টাইমটা যেহেতু ও আসে ওই 3:30টা, ওই টাইমটাতে একটু ঘুমের সময়, আসলে একটু রেস্টের সময়, 3:30টা 4টায় ওই টাইমটা। তো ও যেহেতু আসে 2 ঘন্টা ও থাকে, তো আমি প্রপারলি রেস্ট তখন আমার হয় না, কারণ ওকে অনেক কাজ দেখিয়ে দিতে হয়, নিজের সাথে সাথে থাকতে হয়, বা ও থাকতে থাকতে একটা রান্না করে রাখলাম, একটা কিছু গুছিয়ে রাখলাম। তো এই জন্য এরকম করতে করতে আজকে 6 বছর মানে দুপুরের পরে আমার একদম ঘুম হয় না। এই ভাত ঘুম যেটা বলে, যে ভাত খেয়ে যে একটা ঘুম, ওটা হয় না। একদিক দিয়ে ভালোই হচ্ছে, ওটা খেলে শরীরটা অনেক ঘুম থেকে উঠলে পরে খুব মানে আমার মনে হতো যে আমার শরীরে কোনো এনার্জি নাই। আর এই কথাগুলো আমি বলছি যে ওই টাইমটাতে আমি খুব চা খেতাম, যখন এই যে ঘুম থেকে উঠতাম, শরীরটা খুব খারাপ লাগতো বিকেলের টাইমটাতে। এখন যেহেতু আমি আর বিকেলে ঘুম হচ্ছে না, বিকেলে একদম ঘুম হয় না, আমি টিভি দেখি। ও যখন কাজ করতে থাকে আমি হয়তো দিদি নাম্বার 1 দেখছি, সিরিয়াল দেখছি বসে। ও যেতে যেতেই দিদি নাম্বার 1 শেষ হয়ে যাচ্ছে, ওই টাইমটা। বা রান্নাঘর দেখছি, ও আসবে তার কিছুক্ষণ পরেই রান্নাঘর শুরু হচ্ছে, ওগুলোই দেখি। বা খবর দেখি, একটু নিউজ টিউজ দেখি, তারপর ওর সাথে একটু কাজ থাকবো। ও চলে গেলে তখন তো আর 6টা বাজে, তো 6টা 6:15 বাজে, তো আর ঘুমোনো যায় না। তখন মাঝে মধ্যে একটু চা খাই। লিকার চা আমি একদম খেতে পারি না, মানে আমি জানি যে লিকার চা অনেক বেশি উপকারী। যা আমার ডক্টররা সবসময় আমাকে বলে গ্রিন টি খেতে। আমি আমার ডাক্তারের কাছে গেলে বলে যে না, জানি যে আপনি মেনে চলছেন না, আপনি মেনে, কারণ আমি পারি না আসলে। কফি খাই দুধ দিয়ে, তারপর চাটাও আমি দুধের পছন্দ করি, খুব বেশি মানে একদম লিকার হবে, একটু বেশি করে দুধ হবে, চিনি হবে। তবে আমরা কি যে আমাদের চিনিটা সেটা অ্যাভয়েড করি। আমি আর আমার হাতে দুজনেই আমরা 0 ক্যালোরিটা খাই, আমরা 0 ক্যালোরি চিনিটাই ইউজ করি। এবং মিষ্টি জাতীয় জিনিসটা আমি ছোটোবেলা থেকে খুব কম খাই, মিষ্টি জাতীয় জিনিসগুলো আমার ভালো লাগে না ছোটোবেলা থেকে। আমি
ঝাল জাতীয় যে কোনো খাবার আমার পছন্দ। ইদানিং আবার খাবারের প্রতি একটু অনীহা এসে গেছে, যে লকডাউনের মধ্যে করোনার একটা ভয়ে আমি ওই যখন স্যানিটাইজ করে নিই, অনেক ধরনের পানি দিয়ে ধুয়ে নেই, ওয়াশ করে নেই, বারবার শুকাই, সমস্ত সবজিগুলো বাইরে রাখি, 2 ঘন্টা পর আবার সেগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে কাপড় দিয়ে মুছে মুছে, আমার এগুলো একটা এখন আমাদের তো আলাদা একটা খাটনি হয়ে গেছে, তারপরে আমাদেরকে ফ্রিজে রাখতে হচ্ছে। তো এত কিছু করার পরেও না কেন যেন মনে হয় যে আমি কি সংক্রমিত হব এই খাবার থেকে, আমার আমার কি করোনাটা আমাকে বা আমার ফ্যামিলির কারো প্রতি মানে এটা একটা যে হবে কিনা, ওদের সংক্রমণ হবে কিনা, এই একটা ভয় কাজ করে এখন আমাদের। তো সেই জন্য কিছুদিন যাবো তার শরীরও ভালো না, মন মানসিকও ভালো না, আর প্রচণ্ড গরম স্যাঁতসেঁতে। এই বৃষ্টি হচ্ছে, অল্প একটু বৃষ্টি হলো চলে গেল, আবার গরম রোদ উঠলো, প্রচণ্ড ঘাম হচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। আর রান্নাঘরে গেলে তো কোনো কথাই নেই, মাথাও ধরে যায়। ওই সময় কেউ কিছু বললে, কিছু চাইলেও রাগ লাগে, মনে হয় যে একেবারে শান্তিতে কোথাও চলে যেতে পারতাম। এই গরমের মধ্যে রান্নাঘরে একটা ফ্যান সেট করে দিয়েছে আমার হাজবেন্ড, একটা ফ্যান এনে একটা সেট করে দিয়েছে, ছেলেও ওটা বারবার ছেড়ে দিয়ে যাবে, এবং হাজবেন্ডও সকালবেলা সেট করে ছেড়ে দিয়ে যাবে। কিন্তু ফ্যানটা হচ্ছে কি, ফ্যানটা ছাড়লে রান্নাঘরের সব খাবার তো আমার হচ্ছে না, সব ফ্যানের বাতাসে চুলোটাই বন্ধ হয়ে যায়, এরকম হয়। তা আমি ওরা যখন থাকে না, হাজবেন্ড যখন বেরিয়ে যায়, আমার ছেলেরা মেয়েরাও যখন ওদের রুমে থাকে, তখন আমি আস্তে ফ্যানটা চলে দিই, যে ফ্যানটা তো ডিস্টার্ব হচ্ছে। কিন্তু ওরা দেখলে রাগারাগি করে, মা তুমি ফ্যানে কাজ করছো না, তুমি ঘামিয়ে গিয়েছো, তুমি অসুস্থ হয়ে যাবে। তো আমি আবার কী করি, রান্নাটা জাস্ট বসে এসে 10 মিনিটের জন্য বেডরুমে চলে আসি, 10 মিনিট রেস্ট নিয়ে আবার গেলাম, এরকম করে করি। এত গরম, এখন এই গরমে আমাদের এমন করা ছাড়া কোনো উপায়ই নাই আসলে। আর ফ্যানের বাতাসেও এখন কাজ করে না আসলে, ফ্যানের বাতাসে মনে হয় যে গায়ের উপরেই লাগছে, কিন্তু ভিতরে মানে কেমন যেন চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো এই ঘুমের কথাটা বলছিলাম, তো এরপর থেকে আর ঘুম হয় না আমার। আর যখন আমি রামপুরা ছিলাম, তখন আমি অনেক বছর আমি জিম করেছি। আমি জিম করতাম সন্ধ্যায়, মানে আমি ঘুম থেকে উঠতাম, চা খেয়ে আমি বেরিয়ে যেতাম, বাচ্চাদেরকে ওদের কাছে রেখে যেতাম। আর জিম একদম আমার বাসার অপোজিটে যে বিল্ডিংটা ছিল, ওটাই একটা জিম ছিল, রামপুরা মহানগর প্রজেক্টে। ওই জিমে আমি দীর্ঘদিন জিম করেছি। তো আর জিম তখন আমি বাসা যখন ছেড়ে এখানে এসেছি সেতুর বাগিচা, তখনই আমার জিমটা করাটা বন্ধ হয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছি। এরও কারণ আছে, ওই যে সাবিনা তখন ছিল না, সাবিনার বিয়ে হয়ে গেল, এখানে এসেছি, 3 বাচ্চার উইক্সে পরে ওদেরকে স্কুলে দেয়া নেয়া, আর বাসায় রান্না করা, বিকেল টাইমটাতে আবার ওদের স্কুল থেকে কোচিং, ওদের আনা নেয়া, এইসব করতে গিয়ে আসলে আমার জিমটা আর করা হলো না। তো পরবর্তীতে বাসায় আমি অনেক ধরনের ইনভেস্টমেন্ট অনেক কিছু কিনে নিয়েছি, কিন্তু জিমে গেলে পরে ভিতর থেকে যে একটা তাগিদ চলে আসে করার, সেইটা বাসায় হাজার কিছু থাকলেও আর হয় না। বাসায় অনেক কিছুই আছে, আমার অনেক কিছুই আছে, কিন্তু আমি একদম মানে একদিন করলে হয়তো 10 দিন করি না, 7 দিন করি না। একদিন আমি ট্রেডমিলে দৌড়ালাম, পরের দিন থাক কালকে করবো, পরশু করবো না, আজকে করবো না, কালকে থেকে শুরু করবো, এরকম করে কিন্তু আসলে আমাদের হয় না। আর হাঁটাহাঁটিটা আমাদের তো এখন খুব কমই হয়, মানে আমাদের এই যান্ত্রিক জীবনে যে হাঁটার সময়টা নাই বলতে, আর কোথায় হাঁটবো, হাঁটার তো কোনো রাস্তাই নেই, রাস্তায় এত মানুষজন। আমরা বাসা থেকে অবশ্য রমনা পার্ক কাছে, আমি আর আমার হাজব্যান্ড ফার্স্ট থেকে যখন এসেছিলাম, তখন আমরা গিয়েছিলাম বেশ কিছুদিন, কয়েকদিন হাঁটাহাঁটি করেছি। কিন্তু ওই যে এখান থেকে যাওয়া, এখানে হাঁটাহাঁটি করা লোকজন, আর আমরা আবার সকালে একটু উঠতে পারি না আসলে, যেহেতু রাত জেগে ঘুমাই, একটু রাত জাগি। আমার হাজব্যান্ডের যেহেতু রাতেও নিউজ থাকে, ওর অনেক রাতে করে আসতো, লকডাউনের আগের কথা বলছে, করোনার আগের যে পরিস্থিতি ছিল, তখন প্রায় ওর 1টা-2টোই বেজে যেত, ওর একটা নিউজ শেষ হতো, আস্তে আস্তে ওদের 2টা বাজতো। তো যেহেতু আমাদের খাওয়া দাওয়া আমরা খেয়ে নিতাম, ও আসলে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করি, ঘুমোতে একটু দেরি হয়ে যেত, লেট হয়ে যেত, আবার সকালে স্কুল ছিল, এগুলো করতে গিয়ে না আমাদের সকালের হাঁটাটা পরে বন্ধ হয়ে গেল। আর এখন তো 5-6 মাস ধরে আমরা একটু দেরি হচ্ছি না, আগে যেমন আমি একটু
কাঁচা বাজার আছে বা স্কুলে গাড়িতে গিয়ে হাঁটতাম, গাড়ি ছেড়ে দিতাম অনেক সময়, তুমি চলে যাও, আমি হেঁটে আসলে কিছু স্ট্রিটে কিছু ভালো সবজি পাওয়া যায়, ওগুলো নিয়ে আমি বাসায় চলে আসতাম। তো এখন তো তাও হয় না, একদম হাঁটাহাঁটি হচ্ছে না। আমি 5 মাস 5.5 মাস একদম বাসা থেকে বের হচ্ছে না। এমনি আমার বেবিরাও বের হচ্ছে না, ওরাও অনেক কনসিয়াস হয়ে গেছে এখন। আসলে বাচ্চা কাছে সব বোঝে যে না, এখন একটা অনেক বড় একটা মহামারী চলছে। এখন যদি মা সংক্রমিত হয় আমরা হব, আমাদের থেকে আমাদের ভাই বোনরা হবে। ওই জন্য মাকেও তারা খুব সাবধান করছে, মা থাক, প্রয়োজনীয় জিনিস হয়তো আমার একটা ফেসিয়াল দরকার বা আমার ফেস ওয়াশ, বা আমি একটা ফেসিয়াল করবো, একটু পার্লারে যাবো, চুলটা একটু সেট করবো বা ভ্রুব্লাক করবো, যেতে চাই, কিন্তু হাজব্যান্ডও যেতে দিবে না, বাচ্চারাও না করে, আর আমি নিজেও আসলে যেতে চাই না এখন, যে আমার থেকে যদি বাচ্চাদের কিছু হয়ে যায় তো আসলে ভয়ই লাগে। তো এখন যে অবস্থা আমাদের, আর এখন আসলে আমাদের একটাই সলিউশন হচ্ছে যে আমাদের সবাইকে একদম বাধ্যতামূলক মাস্কটা পরে বের হতে হবে। মাস্ক পরলে আমার মনে হয় সবাই আমরা প্রোটেকশন থাকবো সম্পূর্ণ। আর স্যানিটাইজ থেকে হাতে বাসায় এসে একদম হ্যান্ড ওয়াশ করা বা একদম শাওয়ার করা, এইটাই হচ্ছে একদম সবচেয়ে বড়, মানে আমার মনে হয় প্রোটেকশন হবে আমাদের লাইফের জন্য এই মহামারী করোনার মধ্যে। তো সেটাই আসলে সবার করা উচিত। কিন্তু এখন তো দেখি যে সবাই মাস্ক পরে না, বা নিয়ে বের হয়েছে, গলায় মাথায় ঝুলিয়ে আছে, হাতে নিয়ে আছে, নানা ধরনের কজ দিচ্ছে। আমি দেখি যে নিউজগুলোতে, আপনি কেন করছেন না, আমি তো এই মাত্র খেলাম, আমি তো এই মাত্র মোবাইলে কথা বললাম, এই তো একটু গরম লাগছে, এইসবই বলে। কিন্তু আসলে তারা নিজেরাও বোঝে না যে তাদের থেকে এই রোগটা সংক্রমণ নিজেদেরও হতে পারে, তার থেকে তার পরিবারও হতে পারে। এভাবেই তো ছড়াচ্ছে না, এভাবে তো সব জায়গায় অনেক হয়ে যাচ্ছে। আর 5-6 মাস হয়ে গেল, তাও তো কমছে না। তো যতদিন না ভ্যাকসিন বের হয় ততদিন আমার মানে মনে হয় সেই আগের মতো সেই জীবনটাতে আর আমি ফিরে যেতে পারবো না। ঘুরে বেড়ানো, বাইরে যাওয়া, তো অনেক বেশি বাইরেই থাকতাম। বাচ্চাদের কোচিং থেকেই বেরি রোডে চলে যেতাম। বেরি রোড আমার এত ফেভারিট একটা জায়গা, আমি মানে, আর শান্তিনগর মোড়ে হচ্ছে আমার বাচ্চাদের কোচিং সেন্টার, হচ্ছে বিহাব কোচিং সেন্টার। তো ওখান থেকে ওদেরকে দিয়ে হয়তো আমি চলে গেলাম, অনেকক্ষণ গাড়িটা রেখে আমি অনেক কিছু প্রয়োজনীয় ঘরের জিনিসপত্র কিনলাম। আবার বাচ্চাদেরকে ছুটির সময় ওদেরকে নিয়েও একটু বের হলাম, হয়তো ওই সময় গেলাম না, ওদের দিয়ে চলে এলাম, বলে দিলাম যে 7টার সময় 8টার সময় আমরা বেরোবো। এরকম করে অনেক ঘোরা হতো, স্ট্রিট ফুডগুলো খাওয়া হতো, বেরি রোডের ফুচকা, চটপটি, কাবাব, আরও অনেক ভালো ভালো ওখানে পিৎজা হাট আছে, আমরা যেতাম। তারপরে KFC তো আমার ছেলে ভীষণ প্রিয়, ওখানেও যেতাম। পিৎজা ইনের পিৎজাও অনেক মজা। তো ইনশাল্লাহ যাবো, কিছুদিনের মধ্যে একটু যাওয়ার ইচ্ছা আছে, দেখি। একটু স্বাস্থ্যবিধি মেনেই যেতে হবে, সংসারের অনেক কিছুই তো প্রয়োজনীয় টুকটাক থাকে, যেগুলো আনতে হয়। অনলাইনে অর্ডার করি, কিছু কিছু ভালো হয়, কিছু কিছু জিনিস ভালো হয় না, একেবারে সবই যে খারাপ হয় তা না, কিছু কিছু পারফেক্টও হয়, ভালোই হয়। তারপরে একটু ঘুরলাম, বাচ্চারাও বড় হয়ে গেছে, এত মাস ঘরের মধ্যে। এখন সেদিন আমাকে বলছি, মা বাবাকে বলো না ওদেরকে কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসতে, মানে ঢাকার বাইরে গেলে কোনো রিসর্টে। কিন্তু ওর বাবা একদম রাজি হচ্ছে না। সে বললো যে কিছুটা দিন যাক, তোমরা একটু ধৈর্য ধরো, এখন যে অবস্থা দেখো না, কিন্তু তো কমেনি করোনা। তো আমরা ইনশাল্লাহ বললো যে আমরা বছর শেষে সামনে যদি ভালো হয়, ভ্যাকসিন চলে আসে, তখন আমরা দেশের বাইরে কোথাও যাবো বাচ্চাদেরকে নিয়ে। আমরা এটাই করি অনেক, মানে বছর 1-2 বার আমরা একটু দেশের বাইরে, বা বাংলাদেশেই তো কত ভালো ভালো, আমাদের দেশে তো কত ভালো ভালো জায়গা আছে, বাচ্চা রাঙামাটি, সিলেট, অনেকবার যাওয়া হয়েছে, অনেকবার গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। মাধবপুর অনেক হয়েছে, জাফর টাফর 4-5 বারই যাওয়া হয়েছে। আবার সিলেট, চিটাগং তো আমার শ্বশুর বাড়ি, আমার সব ওখানেই থাকে। আমার কুকুর শাশুড়ি, চাচি শাশুড়ি, চাচা শ্বশুর, সব আত্মীয় স্বজন যে যেখানে আছে তো চিটাগংয়ে থাকে। ওরা তো একসময় সন্দীপ ছিল, এখন তো সন্দীপে কেউ থাকে না আসলে। সন্দীপটা থেকে তো সবাই চিটাগংয়ে সেটেল হয়ে গেছে এখন ম্যাক্সিমাম। যখন আমার বিয়ে হয়েছিল তখন অনেকেই ছিল, কিন্তু এখন কেউ নেই, কেউ ঢাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে আমেরিকাতে। ওরা এত আমেরিকাতে, মানে সন্দীপের আমার মনে হয় এমন কোনো ঘর নেই যে তাদের ফ্যামিলির কেউ থাকে না আমেরিকাতে। আর অনেক ঘর আছে যে তারা ঘর করে আছে, মানুষ নেই, সব আমেরিকায় সেটেল হয়ে গেছে।
যেমন আমার শ্বশুর শাশুড়ি ননদ ওরা তো সবাই ওখানেই সেটেল হয়ে গেছে, ওখানেই থাকে, এখন আসা যাওয়া করে, বেড়াতে আসে যায়, এই অবস্থা। তো চিটাগং অনেকবার গিয়েছি, আমি বিয়ের পরে অনেকবার গিয়েছি। কুকুর শাশুড়ি, খালা শাশুড়ি, তাদের বাসায় চিটাগং নিউ মার্কেট, কারণ ভীষণ একদম কলকাতার নিউ মার্কেটের সাথে আমি সিমিলার পেয়েছি, খুব ভালো লেগেছে। ওখানে অনেক ভালো ভালো চায়ের দোকান আছে, খাবার আছে, রেস্টুরেন্টগুলো খুবই মজা। চিটাগংটা মোটামুটি অনেক কিছুই দেখা হয়ে গেছে, অনেক জায়গায় ঘুরেছে, অনেক সি বিচে গিয়েছি, খুব ভালো, খুব সুন্দর লেগেছে আমার কাছে। তো দেশের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, দেশের বাইরেও গিয়েছি। আরও ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, করোনা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখি, আর আস্তে আস্তে করে আমাদের এই মহামারী যদি আমাদের জীবন থেকে বিদায় নেয়, আল্লাহ যদি আমাদের সহায় হয়, ইনশাল্লাহ আমরা আবার আগের মতো জীবন ফিরে পেলে ঘুরবো, বেড়াবো। আর আমার ইচ্ছে আছে সেই সব নিয়েই আমি একটা ব্লগ করবো, আমি ব্লগ করে আপনাদের সামনে হাজির হব। তো অনেক গল্প হলো, আপনাদের সাথে অনেক কথা হলো। আমার এখন রান্না করার সময় হয়ে গেছে। আর রান্নাটাকে না আসলে আমি এনজয় করি, আমার ভালো লাগে। আমি খুব ছোটো থেকেই না রান্নার প্রতি আমার একটা ভীষণ একটা ফ্যাসিনেশন ছিল। আমি সবসময় বোধহয় এই কথাটাই বারবার বলছি যে মানে কী দিয়ে কী রান্না হচ্ছে, মানে একটা কাটাকাটিরও ব্যাপার আছে। আমি যে জিনিসটা পারফেকশন আসছে না, আমি ততক্ষণ ওই জিনিসটা একটু সুন্দর করে কাটছি। আর কিছু কিছু জিনিস আছে যে ওইটা সুন্দর যতক্ষণ না হচ্ছে, আমি নিজেও ভালো লাগছে না, যদিও রান্না করতে পারছি না, খেতে পারছি না। আরেকটা জিনিস হচ্ছে মাছ ধোয়া। যেমন আমার খালা কিছুক্ষণ আগে মাছ ধুয়ে গেছেন, অনেক রকমের। তো আমি কিছু বক্স করে রেখেছি, আর যেটা রান্না করবো সেটা রাখলাম। তো উনি ধুয়ে দিয়ে চলে গেছে, আমি দেখিয়ে দিয়েছি লবণ দিয়ে এভাবে ধরে। তারপরেও এখন আমি কিন্তু আবার করে দেবো, কারণ মাছের ব্যাপারে আমি ভীষণ মানে খুঁতখুঁতে, মাছ ধোয়ার ব্যাপারে। যেমন গরুর মাংসটা খুব বেশি না ধুলো হয়, 4-5 বার একটু ভালো করে দিয়ে রক্ত পানিটা চলে যায়। মুরগিটা অবশ্য আমি অনেকক্ষণ ধুই, অনেক ওয়াশ করি, অনেক পরিষ্কার করে নিই। আর চিংড়ি মাছটা খুব বেশি ধুতে হয় না, ইলিশটাও ধুতে হয় না, কিন্তু অন্যান্য মাছগুলোকে আমি খুব বেশি ধুই। এখন খালা চলে গেল ধুয়ে দিয়ে, আর আমি এখন একটু লেবু রস, একটু লবণ, হলুদ দিয়ে এই মাছগুলোকে ধুয়ে নেব। আর এই মাছ ধোয়ার ব্যাপারটা আসলে আমি ছোটো থেকে না কাউকে মাছ ধুতে দেখি নাই, কিন্তু আমার মাকে কখনো আমি মাছ ধুতে দেখি নাই, আমি ধোয়াতে দেখিনি, কারণ অতটা খেয়াল করে দেখিনি। জাস্ট ছোটো থেকে খেয়ে নিয়েছি, বা বড় হয়েছে খেয়ে কলেজে চলে গেলাম, এটাই আমি তখন দেখিনি। কিন্তু আমার বিয়ের পরে যখন আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম, তখন ওদের পুকুর আছে, আমার শ্বশুরবাড়িতে অনেক সুন্দর পুকুর আছে, ওইখানে খুব মাছ। তো আমি যখনই যেতাম তখনই আমার শ্বশুর ওই জেলে নিয়ে আসতো, সাথে এসে অনেক মাছ ধরতো, এবং ওই মাছগুলো এত তাজা মাছ, সেগুলো আমাদের গ্রামের আমার চাচি শাশুড়িরা কেটে দিত, কাটতো। আবার বাসায় একটা মেয়ে ছিল ঝর্ণা, শাশুড়ির বাসায় যে থাকতো মেয়েটা, ও খুব সুন্দর করে সেগুলো কেটে ধুতো। এবং ধোয়ার পরেও আমি দেখতাম যে আমার শাশুড়ি আবার লবণ দিয়ে, হলুদ দিয়ে, মানে এত ভালো করে ধুচ্ছে, হালকা একটু গরম পানি করে, এবং মাছগুলো মনে হতো যে একদম সাদা হয়ে গেছে। তার ধোয়া দেখে মানে আমার শাশুড়ি আমার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার কাজ এত নিখুঁত, মানে যে কাজটা করবে, যে একটা প্লেট ধুবে, মানে প্লেটটা মনে হচ্ছে নতুন হয়ে গেছে। আর মায়ের থেকে তো, নিজের মায়ের থেকে তো শিখবই, বড় হয়েছি তার কাছ থেকে দেখা, সব কিছু শেখানো, এটা করো না, ওইটা করো, এগুলো তো নিজের মাই করেছে, বলেছে। আমার মার থেকে আমি অনেক কিছু শিখেছি। আর যেহেতু আমার মা একজন শিক্ষয়িত্রী ছিলেন, আমার মা একজন টিচার ছিলেন, আমার মা বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় সে জব করেছে। সে অনেক মাদারীপুরে তার বাবার বাড়ি, আমার নানু বাড়ি মাদারীপুরে যে নর্মাল গার্লস স্কুলটা আছে, ওটার হেড মিস্ট্রেস ছিলেন আমার মা। বিনাপানি স্কুল, গোপালগঞ্জ বিনাপানি স্কুল, দুর্গাপুর, পাইকপাড়া, অনেক জায়গায় সে টিচারিং করেছে আমার মা, অনেক। তারপর ঢাকাতে করেছে বাংলা মাধ্যম স্কুল, আজিজে ইসলামিয়া হাই স্কুল, জুবিলি স্কুল, মা জুবিলি স্কুলে ছিলেন পুরনো ঢাকায়। আরও অনেকগুলো স্কুলে, আমার নামগুলো এখন মনে নেই, আমি ভুলে গেছি। তো অনেক দিন আমার মা জব করেছে। আমার মা যেহেতু একজন শিক্ষয়িত্রী ছিলেন, তার থেকে অনেক কিছু শিখেছি। শিক্ষার মানে কোনো ত্রুটি নাই আমাদের জীবনে, আমরা কখনো কোনো কিছু ভুল বলতে পারিনি। কোনো একটা কিছু ভুল বলেছে, যেমন আমার সে যখন ড্রয়ার শব্দটা বলতে পারতো না, ড্রয়ার বলতো, তো আমার খুব রাগ করতো।
যে তোমাকে বারবার বললাম যে এটা ড্রয়ার না। এরপরেও শিখেছে, যেমন আমরা একদম ভুল বলতে পারতাম না এরকম, যে আমরা এখানে বসে পড়ছি, মা হয়তো রান্নাঘরে অন্য কোনো কাজ করছে, এইটা না ওইটা। মানে এখনো তার শিক্ষা শেষ নেই। সে এখন বিছানায় শুয়েও আমার ছেলেমেয়েরা যখন পড়ে এখানে আমার বাসায় এসে পড়তে বসে। তো একটা মিস একবার একটা ভুল করেছিল, সে ফার যেটা গায়ের পশম, মানে আমাদের একটা ভেড়ার গায়ের যে পশমটা, লোমটা, ওটাকে FUR ফার। আমার মা পাশের ঘর থেকে এসে বলছিল যে এটা মিস শুনেন, এটা ফোর হবে না, এটা আপনি পড়বেন FUR, কিন্তু এটা উচ্চারণ হবে ফার। তখন মানে আমিও বোকা বলে গেছি, আমার মেয়েরাও বোকা বলে গেছে। কিন্তু আসলে এটা মাইন্ড করার কিছু না। আমার মিস কিন্তু একদম মাইন্ড করেনি। সে বারবার বলছে যে খালাম্মা তো একজন টিচার ছিলেন, আমি শিখতে পারি, কোনো সমস্যা নেই, খালাম্মার থেকে অনেক কিছু শেখার আছে, সে তো একজন টিচার, তার থেকে শিখবো না তো কার থেকে শিখবো, এরকম। তো এখনও আমার বাচ্চারাও কোনো ভুল করলে ধরিয়ে দেয় এবং সে সব বোঝে। সে অনর্গল, সে ইংরেজিতেও কথা বলতে পারে। সেই সময় সে ডিগ্রি পাশ করেছিলেন আমার মা। তো অত্যন্ত সে মেধাবী, অত্যন্ত মেধাবী। এবং আমার মায়ের কাছ থেকে আমরা এত শিখেছি, আসলে কি বলবো। সে রান্না হোক, সে যে কোনো চিকিৎসা হোক, মানে আমার বাসায় বসে অত কাটা আছে আমি জানি না, আমার মা সব কিছুতেই পারদর্শী ছিল। কাঁচা হলুদে মা বলতো যে অ্যান্টিসেপটিক আছে, তারপর লেবু রসে সাইট্রিক অ্যাসিড আছে, তারপর মা এই ধরনের বিভিন্ন, মানে আম্মাকে আগে দেখতাম সস বানাতো, তো ভিনিগারের বদলে মা লেবু রস দিত। তো আমরা বলতাম আম্মা এটা হবে না, হ্যাঁ হবে, এটা তো সাইট্রিক অ্যাসিড, এটা ঠিকই, ওটা নষ্ট হতো না, অনেক দিন ওটা থাকতো, ওভাবে খুব ভালো মতোই থাকতো। আমার মায়ের থেকে অনেক রান্না, মার কিছু রান্না স্পেশাল, যে কাশ্মীরি আচার, তারপরে ভীষণ ভালো ঘি দিয়ে যে পোলাওটা করতো মা, ওটা খুবই পছন্দ আমার। আম্মু গরুর মাংস, আমার মা আগে অনেক এক্সপেরিমেন্ট করতো, মানে গরুর মাংস রান্না করলো, একটু ধনে পাতা দিল। এখন দেখি যে অনেক বড় বড় রেস্টুরেন্টেও ধনে পাতা দিয়ে সাজাচ্ছে। তখন আমরা আম্মা ধনে পাতা, মানে আমাদের কাছে কেমন নতুন নতুন লাগতো। তারপরে খেয়ে দেখতাম যে ভালোই, এরকম এক্সপেরিমেন্ট করতো। যেমন আম্মা পালং শাক দিয়ে একটা গরুর মাংস করতো গ্রেভি করে, ওটাও অনেক মজা ছিল। তারপরে আর আম্মা একটা স্পেশাল, ওটা হচ্ছে সাদা মুরগির যে কোরমাটা, ও অসাধারণ হয় আম্মার হাতে। এখন তো মা আসলে রান্নাঘরে যায় না, আমাদের বাসায় সার্ভেন্টরা আছে, আমার ভাইয়ের বউ আছে, ছোটো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউরা। এখন আর আম্মা সেরকম রান্না করে না, রান্নাঘরে যায় না। তবে মা বিদ্যুৎ হলে পাশ থেকে বলে দেবে ওখান থেকে যে এটা দাওনি, যদি সে বুঝতে পারে যে এটা দেয়নি। যেমন রোস্ট বানাচ্ছে যদি খালারা বা বউরা, তো মা বলবে যে বাদাম বাটা দিয়েছ, সে সব বুঝবে। ঘিয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছো, সব বলে দেবে। আলু বোখারা দাও, এগুলো সব বুঝে করতেও পারে। তো ওই কোরমাটা আমি, আমার মায়ের রেসিপিটা আমি একদিন দেখাবো। সাদা দুধ দিয়ে আমার মা যে দুধের কোরমাটা করতো, টক দই ছাড়া, ওইটা অসাধারণ। এবং দেশি মুরগি দিয়ে। তা আমি যখন দেশি মুরগিটা আনবো তখন আপনাদের সাথে রান্না করতে চাই। তো অনেক কথা হলো, অনেক গল্প হলো আপনাদের সাথে। ইনশাল্লাহ আমার চাও প্রায় ঠান্ডা হয়ে গেছে, যাক এখন আর চা খাওয়ার কোনো ইচ্ছেও নেই, দুপুর হয়ে আসছে। রান্না দাঁড়িয়ে আমার ভাতটা খালা করে দিয়ে গেছে, একটা ভাজি আমি দেখিয়ে দিয়েছি, খালা ওটা করে দিয়ে গেছে, ডালটাও অলরেডি হয়ে গেছে, জাস্ট আমি এখন একটু মাছগুলো রান্না করবো। তো আজকে মতো এখন বিদায় দিচ্ছি, আবার নেক্সট সন্ধ্যার দিকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আজকে আমার লাঞ্চ মেনু হচ্ছে কাতল মাছের ঝোল, আলু আর কাঁকরোল দিয়ে কাতল মাছের ঝোল। কাতল মাছটা হালকা ভেজে রান্না করেছি। আর এখানে অলরেডি আমার ডাল হয়ে গেছে। আজকে রান্না খুবই সিম্পল। আর যেহেতু সন্ধ্যার সময় আসলে আমাদের মেন ডিশটা হয়, ওর বাবা খায়,
বাচ্চারাও তখন ভালো করে খায়, আর সকালে হ্যাভি নাস্তা খেলে দুপুরে লাঞ্চটা একটু কমই খায়। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আমাদের। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়ার পরে আবার দেখা করব, কথা হবে নিশ্চয়ই ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন।